হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব চিটাং থেকে সিলেটের উদ্দেশ্যে সৌদিয়া লাক্স নামের সৌদিয়ার নতুন সেগমেন্টের সাথে। উদ্বোধনী যাত্রার একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স যেখানে ড্রাইভারের ছোটখাটো ঝগড়া থেকে শুরু করে যা যা আছে ইন ডিটেইলস সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। চিটাং থেকে সিলেট পর্যন্ত আমার 11 ঘন্টার জার্নি আপনাকে মাত্র 30 মিনিটে ফিল করাবো ইনশাআল্লাহ, যেটার একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনি পাবেন। অর্থাৎ ঘরে বসে আপনার মনে হবে আপনি আমার সাথে চিটাং থেকে চলে যাচ্ছেন সিলেটের উদ্দেশ্যে। পাশাপাশি সৌদিয়া ট্যুরিজমোর মার্সিডিজ এই নন এসি এয়ার ব্যাগের বাসটারও একটা ডিটেলস ভিডিও দিব, যেটা আমি অলরেডি দিয়েছি এর আগে। তো এইটা হচ্ছে এমন একটা বাস যেটা পুরোপুরি একটা এসি বাস, অর্থাৎ যা যা স্পেসিফিকেশন আছে, কোয়ালিটি আছে, সবকিছুই এসির, বাট এইটা নন এসি। তো যাত্রীদের জন্য খুবই প্রিমিয়াম ভাবে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের অন্যতম দামি একটা নন এসি বাস আমি বলবো। এই জার্নিতে যেরকম রাতের এক্সপিরিয়েন্স আছে, রাতে বাসগুলোর তাওরাশে কিংবা তাফালিং, যেটা N1 বা ন্যাশনাল হাইওয়ে মানে সবসময় আমরা দেখি ভোর হওয়া বা প্রাকৃতিক সৌন্দর্য যেটা ধীরে ধীরে আলো ফোটা, সেই সিনারিও আপনি পাবেন, বৃষ্টি পাবেন এবং সকালে আমাদের সিলেটের সুন্দর সুন্দর ব্রিজগুলোর ভিতর দিয়ে পৌঁছানোটাও পাবেন। তো সবকিছু মিলিয়ে একটা সাইনিক ভিডিও অনেক আমি বলবো, যেখানে রাত দিন ভোর সবকিছুর ফিলই আপনি পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও চিটাং টু সিলেট বাই দ্য মার্সিডিজ বেঞ্জ এয়ার সাসপেনশন বাস অফ সৌদিয়া লাক্স। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান। এখন সময় রাতের 9:45 এবং আমি আছি চিটাংয়ের দামপাড়াতে। ঢাকা থেকে আমি দামপাড়া চলে আসি শুধুমাত্র এই বাসে ট্রাভেলের জন্য। এখানে আপনারা সৌদিয়া এরো দেখবেন, সৌদিয়া এক্স দেখবেন, সৌদিয়া রানার দেখবেন, সৌদিয়ার যতগুলো সেগমেন্টের বাস ছিল সবকিছু এখানে পাবেন। বাংলাদেশে প্রথম দিকে আনা মার্সিডিজ কিন্তু সৌদিয়ারই। সৌদিয়ায় কিন্তু মার্সিডিজের একটা হেরিটেজ ক্যারি করে, যার কারণে তাদের বহরে প্রথমবারের মতো মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস এবং এই সিরিজের আরও বেশ কয়েকটা বাস যুক্ত হবে। যেমনটা আমি বললাম যে এই বাসটা নন এসি হলো, এই বাসের সবকিছুই এসির মতো। এটার প্রমাণ হচ্ছে তাদের যে মার্সিডিজ এসি বাসগুলো আছে যেগুলো ইম্পোর্টেড, সেটার মতো করে কিন্তু এটার ব্যাক করা হয়েছে। পাশাপাশি এই জিনিসটা এয়ার সাসপেনশনের, অর্থাৎ বাসের সামনের চাকা পিছনের চাকা দুইটা জায়গাতেই এয়ার ব্যাগের সুবিধা আছে। এই কারণে রাস্তার কন্ডিশন যদি খারাপও হয়, যাত্রীরা ভিতর থেকে অতটা খারাপ ফিল করবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বাসটা 12 মিটারের বাস। নর্মালি অন্যান্য নন এসি বাসগুলো 11 মিটারের হয়, তবে এইটা যেহেতু মার্সিডিজ বেঞ্জ, এটা 12 মিটার হওয়ার কারণে এইখানে হিউজ স্পেস রয়েছে। এই কারণে এসি বাসের মতো প্রত্যেকটা সিটের সাথে কিন্তু আপনারা লেগরেজ দেখতে পারবেন এবং 40টা সিট দেওয়ার পরও এখানে হিউজ স্পেস রয়েছে, এনাফ স্পেস রয়েছে আপনার পা রাখার জন্য। বাসের ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন যেটা আছে এটাও পুরোপুরি এসি বাসের মতো করেই করা হয়েছে। বিশেষ করে রিডিং লাইট এগুলো ইম্পোর্টেড রিডিং লাইট, অর্থাৎ এই রিডিং লাইটটা এসি বাসেও দেওয়া হয় না। ম্যাক্সিমাম এসি বাসেও এরকম রিডিং লাইট থাকে না, সেটা সৌদিয়া তাদের নন এসি বাসে দিছে। তো এক কথায় পুরাই এসি বাস, জাস্ট এসি নাই আর কি। বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা অরিজিনাল ট্রাভেগর হেডলাইটের কারণে নন এসি বাস হলো মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর ভিতরে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নন এসি বাস আমি বলবো। আমার সাথে ছিলেন আরো দুজন ব্লগার, রায়নমিন আমিন ভাই এবং ট্রাভেল হার্টার সাইফুল ভাই। যদিও আমাদের বাসটা 9:30টায় ছিল, তবে বাস ছাড়তে 10টা বেজে যায়। যেহেতু আজকে উদ্বোধনী ট্রিপ, তো বেশ কয়েকটা আসলে কাজ শেষ করেই বাসটাকে ছাড়া হয়, যেখানে সুপারভাইজার একটা ব্রিফিং দিয়ে বাস শুরু করে। আমরা একসাথে দুইটা বাস ছেড়েছি। সামনেটা সৌদিয়া সিল্কি, যেটা হিনো ওয়ান, যে একটা এসি বাস, এবং আমাদেরটা মার্সিডিজ বেঞ্জ ওয়েব 1623 নন এসি বাস। বাম পাশে আপনারা শ্যামলির বেশ কয়েকটা বাস দেখতেছেন, হানিফের ভলভো রয়েছে। দামপাড়ার এই চিত্র পুরাতন কিছু না, এখানে লাক্সারিয়াস বাসের মেলা লেগেই থাকে। পাশাপাশি বর্তমানে এখন স্লিপার বাসেরও মেলা লাগে। ম্যান ডাবল টেকার বাসও আপনারা দেখতেছেন গ্রিন লাইনের। পুরো জার্নিতে আমার সবচেয়ে ভালো লাগছে এই রিডিং লাইটটা। এইটার যে কিছুক্ষণ পরপর কালার চেঞ্জ হতে থাকে, এইটা কিন্তু জার্নির আমেজ আরও বাড়ায় দেয় এবং খুবই সুন্দর লাগে। যখন আপনি রিয়েল টাইমে দেখবেন আরও বেশি ভালো লাগবে আপনার কাছে। সিল্কির বাম্পার ধরে আমরা ধীরে ধীরে চিটাং থেকে বের হয়ে যাচ্ছি এবং আমাদের বোর্ডিং পয়েন্টগুলোতে যাচ্ছি। পাশে দিয়ে আপনারা সেন্ট মার্টিন 1-এর একটা স্লিপার বাস দেখতে পারবেন। সেন্ট মার্টিন এরকম ভাবে বাড়তেছে, কোন দিন 1, 2, 3, 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর সবকিছু বের হয়ে যাবে। পুরাই অবাক করার মতো অবস্থা। একের পর এক বাস আমরা ওভারটেক দিতেছিলাম, পরে বুঝতে পারছি এই বাসগুলো দাঁড়ানো ছিল। এখানে শ্যামলি ছিল, সেই শ্যামলিটাই কিন্তু সামনে যায় আমাদের সাথে পুরো রাস্তা, মানে একদম কুমিল্লা পর্যন্ত একসাথে ছিল। রাজশাহী শহরে লাইট লাগানোর পর থেকে বাংলাদেশের আমি যেই জেলাতেই যাই একটা জিনিস কমন পাই, সেটা হচ্ছে শহরীয় অঞ্চলগুলোতে এরকম সুন্দর সুন্দর লাইট লাগানো থাকে। রাতের ভিউটা এটা বেশ ভালো লাগে শহরগুলোর সাথে। সৌদিয়ার নতুন এই বাস দেখতে একজন বাস ফ্যান এসে ওঠেন আমাদের বাসে। ভাই আপনাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। আপনার লাস্ট ভিডিও দেখছিল ওই, হ্যাঁ ভাই ক্যামেরাতে নেন ভাই, এই প্রথম ইউটিউবারের ক্যামেরাতে আসবে। থ্যাংক ইউ। ভাইয়ের ক্যামেরাতে আসার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল। তো একটু টাইনা যাই, কারণ যেহেতু জার্নি অনেক লম্বা, তো আমাকে অল্প সময়ের ভিতরে আর কি দেখাইতে হবে।
আর এদিকে আমরা ইতিমধ্যে সিটি গেট ক্রস করতেছি। সিটি গেট ক্রস করে আমরা ফাইনালি N1-এ প্রবেশ করলাম। রিসেন্টলি রাস্তার জোনাকি পোকা দেখা যায় না, এই কারণে বাসগুলোই নিজেদের পাশে আসলে লাইট লাগিয়ে জোনাকি পোকা হওয়ার চেষ্টা করে। তবে এটা ভালো, রাতের ভিউতে বাস বলেন ট্রাক বলেন একটু লাইটিং টাইটিং থাকলে দূর থেকে এটা অবজার্ভ করা যায়। কেন জানি না এই সিনটা দেখতে আমার খুবই মজা লাগে। সুপারভাইজার হেল্পার দুজনই বাম দিয়ে আসলে থাকা ট্রাকটাকে সিগন্যাল দিচ্ছে যে আমারে বামে ঢুকতে দাও। ছোটবেলার থেকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগতো। প্রথম 1-2 ঘন্টা আমাদের ড্রাইভার এত স্লো গাড়ি চালাইছে যে ট্রাকগুলো বের হয়ে গেছে। এটার একটা স্পেসিফিক কারণ আছে, সেটা হচ্ছে এই ড্রাইভার সবসময় 11 মিটার গাড়ি চালায় অভ্যস্ত, আর এই বাসটা হচ্ছে 12 মিটারের, তো একটু লম্বা বাস। এই জন্য একটা কিছুকে ওভারটেক দেওয়ার পর সেটার গ্যাপ কতটুকু হবে বা যেটা লুকিং গ্লাস আছে সেটা দিয়ে মেজার করতে তার একটু টাইম লাগছে। মাপটা ঠিক হওয়ার পরে সে আবার টানা শুরু করছে। N1 এর শ্যামলের বাসগুলোর জন্য আমার খারাপ লাগে, কারণ নন এসি শ্যামলে N1-এ কুত্তার মতো টানে আর বাউলি দেয়। তবে এটার এত বেশি কাউন্টার যে বেচারা কাউন্টারে দাঁড়াতে দাঁড়াতে আবার সেই বাসগুলোর পিছে পড়ে, এরপর বের হয়ে দেখি আবার ওইভাবে ওভারটেক করতেছে, বাউলি দিতেছে। এই সমস্যাটা প্রায়ই ফেস করতে হয় যে একটা বাস যখন ওভারটেক দিয়ে চলে যায়, আমরা যখন গ্যাপ পাই না ট্রাকের সামনে, তখন আমাদের সেই ট্রাকের পিছনে অপেক্ষা করতেই থাকে যে কখন সেই ট্রাকটা আবার অন্য ট্রাকে ওভারটেক দিবে, তারপর আমরা যাবো। অতক্ষণে দেখা যায় যে সামনের বাস অনেক দূর চলে গেছে। আবার অনেক সময় আসলে এরকমও দেখা যায় যে যেই ট্রাকের পিছু আমরা নিয়েছিলাম সেই ট্রাক ওভারটেক করতে পারে না, দেখা যায় অন্য ট্রাক ওভারটেক করতেছে। তো এখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, আর এটা খুবই একটা বোরিং জিনিস।
ফেনী মহিপাল আসতে আমাদের অনেক টাইম লেগে যায়, যদিও আমাদের কথা ছিল যে 10টায় রওনা দিয়ে 11:30 12টার ভিতরে আমরা মহিপাল চলে আসব, তবে দেখা যায় যে মহিপাল আসতে আসতেই প্রায় 1টার মতো বেজে গেছে। কারণ আমরা প্রথম দিকে অনেক স্লো চালাইছি, যেমনটা আমি বললাম যে বাসটা নতুন, পাশাপাশি বাসের লেংটা বড়, এই জন্য ড্রাইভারের এটার সাইজ মেজার করতে একটু টাইম লাগছে। বাট এরপর থেকে আমরা বেশ মানে টেনেই গেছি বলা যায়, হোটেল ব্রেকের পর থেকে। হঠাৎ করে দেখে আমাদের বাস এবং ট্রাকটা ডান দিকে মোড় নিতেছে, অর্থাৎ আমরা আমাদের লেন দিয়ে অপোজিট লেনে যাচ্ছি। ওই পারেই আমাদের হোটেল ব্রেক। আর হোটেলে ঢুকে খুব বেশি অবাক হয়েছি, কারণ হোটেল পুরোপুরি অন্ধকার ছিল, মনে হইতেছিল যে হন্টেড কোনো প্লেসে আসছি। আর এই ফার্স্ট আমি দেখলাম যে হাইওয়ের সাথে কোনো হোটেল, ন্যাশনাল হাইওয়ের সাথে, আর সেটাই কারেন্ট গেছে, জেনারেটর চলতেছিল না, এই কারণে পুরোপুরি অন্ধকার হয়েছিল। যাই হোক 10 মিনিট পরে কারেন্ট আসে বা জেনারেটর তারা অন করে, এরপর আমরা হোটেলের ইন্টেরিয়রটা দেখাই। ভাই একটু সৌদি আর অন্য বাসের যাত্রী আর যে স্টাফরা আছে হোটেলের, যারা ওয়েটার আছে, সবাই এসে ভিড় করতেছিল, পারলে একজন আরেকজনের ঠেলতেছিল শুধুমাত্র এই বাসটা দেখার জন্য। আর কেনই বা না, কারণ এরকম ডিজাইনের বাস তো বাংলাদেশের কোনো মানুষই এর আগে দেখে নাই। তো সৌদি আসলে খুব নতুন একটা ইউনিক জিনিস নিয়ে এসেছে, যেটা আমার কাছে ভালো লাগছে। সৌদি আর নেভার ডিসঅ্যাপয়েন্ট। তারা যখন এক্স লাইট আনলো সেটাও বেশ ভালো ছিল, তারা যখন অ্যারো আনলো সেটাও ভালো ছিল, আর এখন যেটা আনছে এইটা অনেক অনেক ভালো। আর এটা ভালো হওয়ার পিছনে আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলতেছি, যে এয়ার সাসপেনশনের চেসিস নন এসিতে, তো এটা খুব রেয়ার ইউজ হয়। মানুষজন এখন পাতির চেসিস দিয়ে আসলে এসি বাস করে, আর সেইখানে এয়ার ব্যাগের চেসিস দিয়ে কে নন এসি করে এই যুগে এসে। যারা আমাদের অফিসিয়াল টি শার্টই নিতে যাচ্ছেন, নিতে পারেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে মাত্র 500 টাকায়। সো এইটা হচ্ছে ইন্টেরিয়র ভিউ অফ দ্য হোটেল, যেটা অনেক বেশি ইমপ্রেসিভ। আমার এরকম মনে হইতেছিল যে আমি কোনো 5 স্টার হোটেলে চলে আসছি, কারণ সৌদি তাদের ডেকোরেশন খুব ভালো করছে। এর আগে কিন্তু তারা ডিনার অফার করতো বা বুফে অফার করতো, যেটা মেনলি একটা আসলে ডিনারই বলা যায়। তো এখনও তারা কিন্তু যে সার্ভিসটা দিচ্ছে সেটাও বেশ ভালো। এখানে আপনারা নিত্য নতুন অনেক জিনিস দেখতে পারতেছেন, যেরকম এখানে একটা হ্যান্ড ড্রায়ারের সুবিধা আছে অটোমেটিক, তো যেটার কারণে হচ্ছে আপনার আলাদা করে হাত মুছতে হবে না হাত ধোয়ার পরে। আর এইটা ছিল আমাদের ডিনারের কাইন্ড অফ একটা সেট মেনু, ফ্রাইড রাইস, চিকেন আর সালাদ ছিল, ভেজিটেবলস ছিল। যাই হোক 20 মিনিটের ব্রেক ছিল, তবে কারেন্ট না থাকার কারণে 10 মিনিট আরও লেট হয়। 30 মিনিট পরে আমরা আবার বের হই। হোটেল থেকে বের হওয়ার পর আমাদের আলটিমেট কামব্যাক শুরু হয়ে যায়, কারণ ড্রাইভারের স্পিড অনেক বেড়ে যায়। তো সবার জীবনেই কামব্যাক হইতেছে, আমার জীবনে এ পর্যন্ত হইতে পারতেছে না। আমাদের সামনে শামিমের একটা হিনো আরএন বাস ছিল, যেটা অনেক বেশি তাওরাশি করতেছিল, বাউলি দিচ্ছিল। এইটা ওই রকম খুব বেশি লং রুটের বাসও না, ময়মনসিংহ পর্যন্ত যাবে। তো ঢাকায় ঢুকলে ময়মনসিংহ খুব একটা বেশি দূরে না, তবে বাসটা অনেক প্রেশার দিচ্ছিল আর কি, খুব তাড়াহুড়া করতেছিল। ভালো বাস সামনে থাকার একটা ফায়দা হচ্ছে ট্রাক বা ছোট যে স্লো ভেহিকেলগুলো আছে, ওইটা সামনের বাসে ক্লিয়ার করে দেয়। আমাদের ড্রাইভারের আর হর্ন টর্ন মেরে বা চাপ নিয়ে ওইটা আসলে সরাইতে হয় না। তো ওই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছিল, ওর পিছে পিছে আমরা যাচ্ছিলাম। কামব্যাক হয়ে গেছে বলে চিল্লাইতেছিলাম বা মনে মনে খুশি হইতেছিলাম। হঠাৎ আমাদের যাচ্ছে না দিল অন্য বাসগুলো, একটার পর একটা বাস আমাদের ওভারটেক দিয়ে যায়। ইম্পেরিয়ালের স্লিপার বলেন, লেল্যান্ড বলেন, টাটা বলেন, সব ধরনের বাসই হচ্ছে আমাদের ওভারটেক করে। আর আমাদের বাসটা 100তে স্পিড লক ছিল, যেহেতু নতুন বাস, ব্রেকিং পিরিয়ড চলতেছে, এই জন্যে প্রথম 2 থেকে 3 মাস যে কোনো বাসই 100তে লক থাকে। কুমিল্লার যে হাইওয়ে হোটেলগুলো আছে, এগুলোর সামনে বিয়ে বাড়ি ফেল। আমি উত্তরবঙ্গে এ পর্যন্ত কোনো
হোটেলে দেখলাম না যে ওইভাবে সাজাইছে, তবে এইখানে এক একটা হোটেল এরকম ভাবে সাজানো হয় যেই সাজ হয়তো কোনো বিয়ে বাড়িতেও দেওয়া হয় না, আর তার ভিতরে হচ্ছে মায়ামি একটা অন্যতম। এমনিতে আমাদের লেট হয়ে গেছিল, তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এসে আমরা আরো আধা ঘন্টা জাম খাই, অতঃপর হচ্ছে ময়নামতি দিয়ে আমরা ইউ টার্ন নেই এবং সেইখান দিয়ে ভিতরের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাব। এটা ফার্স্ট টাইম আমি এই রুটে ট্রাভেল করতেছি, তো আমার কাছে খুব একটা মজারই আসলে এক্সপিরিয়েন্স ছিল, কারণ নতুন রাস্তা সবসময় ভালো লাগে, এই রাস্তায় এর আগে কখনো আসা হয়নি। আর এই রাস্তার ব্যাপারে হচ্ছে অন্যতম একটা ভয়ানক রাস্তা আমি বলবো, কারণ একে তো চিকন, তার উপরে দুই দিকে কোনো কিছু নাই, সেই রকম আশেপাশে কবরস্থান দেখতেছিলাম, তো সব মিলে হচ্ছে খুব একটা হরর ফিল দিচ্ছিল রাস্তাটা। হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাবের কারণে বা কুয়াশার কারণে আমাদের হেল্পার সাহেব হচ্ছে ড্রাইভারের সামনের গ্লাস মুছে দিচ্ছিল, আর যত ভিতরে এই রাস্তা যাচ্ছিলাম তত বেশি আসলে মনে হচ্ছিল যে কেউ কোথাও নাই, এই টাইপ অবস্থা। কিছু কিছু লোক আমাদের বা কিছু কিছু প্যাসেঞ্জার আমাদের হাত দিয়ে ইশারা দিতেছিল সামনে পোক নেওয়ার জন্য, টিকিটবিহীন যাত্রী যাদের বলা হয় 100-200 টাকা একটু সামনে যাওয়ার জন্য, তবে ড্রাইভার একদমই নেয় নাই। আর এটা এরকম একটা রাস্তা যেখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো এখানে অতিরিক্ত যাত্রী নেওয়া আসলেই খুব ডেঞ্জারাস ব্যাপার। 1 ঘন্টা পরে আমাদের বাসে একটা চেকার ওঠে, এরকম একটা দুর্গম প্লেসে চেকার রাখছে, তাও আবার রাতে 3:30-4টার সময়। তো এই ব্যাপারে তারা আসলে অনেক বেশি সেন্সিটিভ বা অনেক বেশি যত্নশীল, কারণ এই টাইপ রাস্তায় যদি আপনি পোক নেন সেক্ষেত্রে আপনার বিপদ হতে পারে। তো কোম্পানি এখানে চেকার রেখে অনেক ভালো একটা কাজ করছে আমি বলবো। এমন একটা ফালতু রাস্তা যেখানে এক পাশ থেকে গাড়ি আসলে অন্য পাশের গাড়ি অটোমেটিক থাইমা যায়, দুইটা গাড়ি পাশাপাশি পাস হওয়ার মতো প্লেস খুব কমই আছে। বিআরটিসির একটা এসি বাস দেখতেছিলাম, বিআরটিসির কাজ হচ্ছে দুর্গম রাস্তাগুলোয় সার্ভিস দেওয়া, অনেকে এইটা ব্যাপারে জানে না, তবে বিআরটিসির একটা অন্যতম কাজ হচ্ছে যেখানে প্রাইভেট বাস কোম্পানিগুলো বাস চালায় না, তারা মনে করে যে এই রুটে গাড়ি চালালে লস হবে বা যাত্রী ওরকম নাই, সেই রুটগুলোতে বিআরটিসি তাদের বাস দেয়, কারণ বিআরটিসি লাভের চেয়ে বেশি যাত্রীদের আসলে সুযোগ সুবিধার কথা বেশি ভাবে, যেহেতু সরকারি কোম্পানি। আমাদের ড্রাইভার হঠাৎ করেই কেন মামুনের এই ড্রাইভারের উপর খেপে গেল, চাটগাইয়া ভাষায় কিছু বললো না গালি দিল বুঝলাম না, কারণ চিটাগাংয়ের ভাষা শুনলে আমার এটাই মনে হয় যে গালি দিতেছে বা ঝগড়াই করতেছে। ওরা নর্মাল কথা বললেও আমার মনে হয় যে ওরা ঝগড়া করতেছে বা গাইলাগালি করতেছে। তো এরপর আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। এই একা রাস্তায় যখন সিল্কির সাথে দেখা হলো তখন অনেক বেশি কমফোর্ট লাগতেছিল, মানে হারায় যাওয়ার পরে বাসার কারোর সাথে দেখা হলে যে টাইপ লাগে। পুরো রাস্তায় আমরা একাই ছিলাম, সামনে কেউ কাউরে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমাদের সামনে যে দামপাড়া থেকে সিল্কিটা ছাড়ছিল, আমরা আবার একসাথে হয়ে যাই। দুই কোম্পানির বাস একসাথে হইলে এমনিতেই মজা লাগে। ওই চিপা ভয়ঙ্কর সুন্দর রাস্তাটা অবশেষে শেষ হলো, ডান দিকে আমরা এখন মিনি কক্সবাজারের দিকে যাচ্ছি, আর এইখান থেকে মোটামুটি একটু বড় রাস্তা শুরু হয়েছে। এই যে খেয়াল করে দেখবেন যে অন্য বাস কিন্তু এটাই বাড়ি খাইলে খ্যাট 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 একটা সাউন্ড করে, তবে এই এয়ারব্যাগ থাকার কারণে এই বাসটা লাফাচ্ছিল আস্তে স্মুথলি। জার্নির মজা ডাবল হয়ে যায় যখন হঠাৎ করে একটা ধুম বৃষ্টির আগমন ঘটে, আর এই ঝুম বৃষ্টির ভিতরে আমরা যাচ্ছিলাম, ওয়াইপার অন ছিল। এই সিনটা নন এসি বাসে অনেক ভালো লাগে, বাইরের থেকে হালকা হালকা বৃষ্টির বাতাস আসে, তার উপরে যখন এই ওয়াইপারগুলো নড়ে আর বৃষ্টির সেই শব্দ, সব মিলে একটা অস্থির পরিবেশ আমি বলবো। জার্নির ভিতরে এটা জার্নির মজা আরও ডাবল করে দেয়।
রাতের জার্নিতে যখন ধীরে ধীরে আকাশে আলো ফুটতে থাকে, ধীরে ধীরে যখন ভোর হতে থাকে, সেই সিনটা অনেক অনেক বেশি সুন্দর। যখন ধীরে ধীরে হচ্ছে একটা গোলাপি রে চলে আসে, আর আকাশ হচ্ছে কালোর থেকে হালকা হালকা সাদা, হালকা হালকা গোলাপি, মানে অনেক কালারের একটা কম্বাইন তখন দেখতে পারা যায়। তো এই আকাশটা দেখতেই ভালো লাগে। আর প্রাকৃতিক সিন যদি এরকম ব্রাহ্মণবাড়িয়ার মতো হয় তাহলে তো কথাই নেই। দুই পাশে আপনারা পানি দেখতেছেন, ফসল দেখতেছেন, আর সামনের আকাশটাও আসলে দেখার মতো সুন্দর ছিল। সব মিলিয়ে প্রকৃতির একটা ভয়ঙ্কর সৌন্দর্য এনজয় করার মতো। আর রাস্তায় কেউই নাই, শুধু আমরা একদম ফাঁকা। আবারও আমাদের সামনে পড়ে সৌদিয়া সিল্কের বাসটা, যেই বাসটার সাথে আমরা একসাথে ছাড়ি, সেই বাসের সাথে আমরা এখন বামের দিকে ঢুকে যাব। এই দিক থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে এত বেশি খারাপ যে বাস চলতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। এইখানে রাস্তার অনেকটা অংশই কাটা, অনেক জায়গা ব্রিজের কাজ হচ্ছে, আবার অনেক জায়গা বালি দিয়ে রোড ঢালাইয়ের কাজ হচ্ছে বা রোড পূর্ণ করার কাজ হচ্ছে। রোডের লেভেল একটা উঁচু আর একটা নিচু। এক্স্যাক্টলি সকাল 5টা বাজে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাই। এখানে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের বাস ছিল, সেটা দেখেই বুঝতে পারি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। সাইড দিয়ে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার আরও বেশ কয়েকটা বাস দেখতে পারবেন, স্পেশালি সোহাগ ছিল, লাইবা ছিল। ব্রাহ্মণবাড়িয়া পার করে আমাদের আরও প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। যদিও জার্নি করতে এই টাইমটা আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম এবং বিরক্ত হচ্ছিলাম। তাড়াতাড়ি পৌঁছাতে চেয়েছিলাম সকাল 7টা-8টার ভিতরে, তবে মনে হচ্ছিল না যে এই টাইমের ভিতর পৌঁছাতে পারবো। রাস্তার কন্ডিশন অনেক অনেক বেশি খারাপ। ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তার কাজ চলতেছে। এইটা উত্তরবঙ্গের মতো হয়ে গেলে বাঁচা। আল্লাহর অনেক বড় রহমত যে আমার এই রাস্তা দিয়ে রেগুলার ট্রাভেল করা লাগে না, বা এইদিকে আমার কোনো কাজ নাই। কারণ যাদের এদিকে কাজ থাকে তাদের যে কি বিরক্ত লাগে সেটা আসলে বলার বাইরে। বাস দেখেন যে সমানে শুধু লাফাচ্ছে, এয়ার সাসপেনশনের বাস। তো যখনই হচ্ছে উঁচা নিচা এই গর্তগুলো পার হচ্ছে, বাস শুধু লাফাচ্ছে আর কি। রেলগেট অফ করে দিছে, অর্থাৎ ট্রেন আসবে। তো এই সুযোগে আমরা একটু নেমে গেলাম, বাসেরও একটু দিনের বেলার ভিউটা দেখাই আর ট্রেনের আসাটার জন্য একটু অপেক্ষা করি। এই সুযোগে আমাদের হেল্পার উঠে আমাদের লুকিং গ্লাসটা ঠিক করতেছে, ড্রাইভারের পছন্দ মতো অ্যাডজাস্ট করতেছে। সুপারভাইজার সাহেব তাকে ধরে আছে। সৌদি আর লাক্স দেখে আমার কাছে লাক্স সাবানের মতো মনে হইতেছে। তো যখন হচ্ছে এই বাস লাভারটা উঠছিল বলতেছিল যে লাক্স দেখার জন্য আসছি, লাক্স দেখার জন্য আসছি, তখন মাথায় শুধু এটাই ঘুরতেছিল যে লাক্স সাবান দেখার জন্য আসছে। তো ট্রেন চলে আসছে, ট্রেন যাওয়ার জন্য আমরা অপেক্ষা করি। আর খুব সুন্দর একটা ভিউ এটা, যে এক পাশে ট্রেন যাচ্ছে, অন্য পাশে আমরা দাঁড়ায় আছি। কি বিশাল বিশাল গর্ত, মানে পুরাই ডাইনোসর হাইটে গেছে, এই টাইপ অবস্থা রাস্তার। তুবা লাইনের পিছনে পিছনে আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে। ওইখানে একটা সিম্বল দেখতে পারতেছেন, ওই সিম্বল দেখেই চিনতে পারছি। আর এটা কি বাস ভাই, রয়্যাল কোচের, মানে একদম সিটি সার্ভিসের বাস তুই লাইনা লাগাই দিছে আর কি বিজনেসে। সামনে তুবা লাইনের বাসটা তাও যায়, একটু বড় রুটের বাস বলা যায়। এই রাস্তাটায় আসলে এই জিনিসটা চোখে পড়ে যে উপরে আগুন জ্বলার এই সিনারিওটা। খুবই সুন্দর রাস্তা এটা, যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে ততদূর পর্যন্ত হচ্ছে সবুজ ক্ষেত।
আমাদের ড্রাইভার সাহেব এখন বাস যেভাবে টানতেছে এইভাবে টানতে থাকলে হয়তো আমরা এখন সিলেটের খুব কাছাকাছি চলে আসতাম। একের পর এক ট্রাক আপনি দেখতে পারবেন, ট্রাকের সিরিয়াল এখানে অনেক বেশি। তাও ভাগ্য ভালো যাওয়ার সময় এখানে আমরা কোনো জাম পাইনি। আসার সময় কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আমি প্রায় 3 ঘন্টার মতো জাম খাইছি। উত্তরবঙ্গের লংয়ের গাড়ি সাগরিকা চলে আসছে, যেটা সিলেট থেকে একবারে দিনাজপুর পর্যন্ত। তো হিউজ একটা রুটের বাস, আর এটা ওই রকমই আসলে তাফালিং করতেছিল। এক্স্যাক্ট 5টা বাজে আমরা ব্রাহ্মণবাড়িয়া ঢুকছিলাম, তারপর এক্স্যাক্ট 7টা বাজে আমরা শায়েস্তাগঞ্জ ঢুকি। তো সবকিছু একদম গুগল ম্যাপের প্ল্যান মতো হচ্ছিল। সেই প্ল্যান অনুযায়ী 9টা 1 বাজে হচ্ছে আমরা সিলেটে পৌঁছাবো। শায়েস্তাগঞ্জ থেকে বাম দিক দিয়ে ঢুকলে এরকম একটা সুন্দর ব্রিজ আপনি দেখতে পারবেন, যেটা আমার কাছে সবসময় ভালো লাগে। যখনই শায়েস্তাগঞ্জ পৌঁছায় আমি সামনে চলে যাই এই ব্রিজটার একটা ভিডিও নেওয়ার জন্য। আমরা খুব বেশি একটা বাস ওভারটেক করি নাই, তবে আমরা খুব বেশি স্লো আসি নাই, যার একটা বাস্তব প্রমাণ হচ্ছে সাগরিকা বাসের পিছে পিছেই আমরা ছিলাম, যেই বাসটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের পরে ওভারটেক করে। তবে একটু চেঞ্জ আপনি দেখতে পারবেন বাসের ভিতরে, সেটা হচ্ছে সৌদিয়া লাক্স যে লেখাটা সেইখানে প্রোটেক্টর দিয়ে দেওয়া হয়েছে যাতে সূর্য ড্রাইভারের চোখে না লাগে। এই ওয়ালপেপারগুলো ছোটোবেলায় দেখতাম, অনেক ভালো লাগতো, বাসের সামনে সব বাসের সামনেই থাকতো। এই জায়গাটায় মনে হয় একটা হাট বসছে, যার কারণে এত বেশি জাম। এইটা মেবি এই জায়গার নাম পাঁচদোনা, বাট আমি শিওর না। সেন্ট মার্টিন স্কোয়ারের একটা বাস দেখতেছিলাম, এই বাসের কিন্তু একটা নতুন বাস বের হয়েছে সেন্ট মার্টিন স্কোয়ারের, তো সেটার ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব। যে কোনো জায়গায় হাট বসলে এই সিনারিওটা খুব কমন, যে কয়েকটা সিএনজি, অটো রিক্সা, টমটম এগুলো থাকে, আর যতই হর্ন মারি এগুলো একদম মানে কোনো কেয়ারই করে না, যেহেতু একসাথে তারা সবাই আছে, মনে করে যে আমরা যেটা করতেছি এটা রাস্তার উপর দিয়ে করলেও কোনো সমস্যা নেই। তো হাটের দিন আসলে বাস কেউ মানে পৌঁছেও না। আমাদের হেল্পার সাহেব টানা ডিউটি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে ওইখানেই ঘুমায় গেছে, সে বুঝতেও পারে নাই। তো আমি এটা অবশ্যই কোম্পানিকে রিকোয়েস্ট করবো যে এটা নেগেটিভলি না নিতে, কারণ একটা মানুষ টানা 9 ঘন্টা সেখানে দাঁড়ায় আছে, তার ঘুম আসাটাই খুব স্বাভাবিক। আর এটা ক্লান্তি কাজ করেই, যতই আপনি বলেন এটা এরকম হবেই। পরিবহন স্টাফদের জন্য খুবই খারাপ লাগে, কারণ তারা যে কাজটা করে সেটা আসলেই একটা অমানসিক কাজ আমি বলবো। কারণ যখন বাসের লেট হয়ে যায়, দেখা যায় যে আপনার 6 ঘন্টায় যাওয়ার কথা সেটা 10 ঘন্টা হয়ে গেছে, দেখা যায় তার 2 ঘন্টা পরে আবার ট্রিপ। তো তারা ঘুমানোর কোনো টাইম পায় না, তারা রেস্টের কোনো টাইম পায় না, আবার যা যাত্রীদের গালও খাইতে হয় যে এত লেট কেন হলো বাসটা। এই জন্যই যখন কোনো বাস লেট করে আমি যাত্রীদের অনুরোধ করব যে এটা আপনারা যতটা কষ্ট না পান তার চেয়ে বেশি কষ্ট পায় স্টাফরা, কারণ তারা তাড়াতাড়ি পৌঁছালে যেই টাইমটা তাদের থাকে সেটা হচ্ছে তাদের খাওয়ার, ঘুমানোর, রেস্ট করার টাইম। আপনি হয়তো 2-3 ঘন্টা পরে বাসায় গিয়ে ঘুমাতে পারবেন, তবে তাদের কিন্তু ওই দিনের ঘুম হারাম। সে ফর এক্সাম্পল রাতের 11টার একটা বাস যদি ঢাকায় ঢুকতে ঢুকতে দিনের 11টা বাজায় দেয়, তার যদি আবার দুপুরে ট্রিপ থাকে, ওই রাতে কিন্তু কোনো ড্রাইভার বলেন, হেল্পার বলেন, সুপারভাইজার বলেন, কারোই ঘুম হয় না। তো তাদের ঘুম স্যাক্রিফাইস করেই আসলে আমাদের সার্ভিসটা দেয় তারা। আমাদের পিছে থাকা একটা সৌদিয়া বাস আমাদের ওভারটেক করে চলে যায়, যদিও আমাদের একটু দেরি হয়েছে, তবে যাত্রীরা কিন্তু একদম পিওর কমফোর্ট পাইছে, বা কমফোর্ট যেটা সেটা খুব ভালোভাবে ইনশিওর হয়েছে।
এয়ার সাসপেনশনের কারণে রাস্তায় ক্লান্তি কিন্তু অনেকটাই কম আসে। ভালো বাসে আপনি দেখবেন যে সাউন্ড কমের কারণে কিংবা বাসের জার্কিং কম হওয়ার কারণে যাত্রীদের ভিতরে ওই ক্লান্তিটা খুব কম আসে। আর যদিও আজকে আমাদের বাসটা লেট করছে কারণ আজকে প্রথম দিন ছিল, অতঃপর এই বাসে যারা ট্রাভেল করবে তারাই কিন্তু সবচেয়ে বেশি জিতবে। এটা হিনো ওয়ানদের চেয়ে আমি বলবো যে এই বাসটা ফার বেটার। সিলেট থেকে চিটাং যারা ট্রাভেল করবেন চেষ্টা করবেন একটু লেট করে হলেও যাতে এই বাসটা আপনি ধরতে পারেন। ভিডিও আর খুব বেশি একটা বড় করব না, ধীরে ধীরে আমরা সিলেট পৌঁছে গেছি। এইখানে আরো একটা মোড় আমি দেখতেছি কিংবা চৌরাস্তা। সিলেট আসতে গেলে আপনি অনেক বেশি চৌরাস্তা আর অনেক বেশি এরকম ভাস্কর্য দেখতে পারবেন। সবগুলো চৌরাস্তার সাথে হচ্ছে একটা করে ভাস্কর্য ফ্রি। ব্রিজের জায়গা এতই ছোট যে একটা রিক্সা আমাদের সামনে পড়ছিল, আর ওই পাশে অনেক দূর থেকে একটা ট্রাক আসতেছিল, যার কারণে রিক্সারই আমরা ওভারটেক দিতে পারতেছিলাম না। নিচে অনেক সুন্দর নদী গেছে, সিলেটের চারপাশে আপনারা অনেক নদী দেখতে পারবেন সিলেট ব্রাহ্মণবাড়িয়া এদিকে। আর এই ব্রিজটা দেখে মনে হয় যে রেলের ব্রিজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে গরিবের ছোটখাটো একটা হাওড়া ব্রিজের মতো হচ্ছে এই ব্রিজটা। যদি আর একটু বড় হইতো তাহলে আরো সুন্দর হইতো। বিশ্বাস করেন সারা রাস্তায় কোনো রিক্সা পাই নাই, ভ্যান পাই নাই। যখনই আমরা এই টাইপ একটা ব্রিজে উঠতেছিলাম, কোন থেকে যেন একটা ভ্যান আর রিক্সা সামনে চলে আসতেছিল, আর ওই পার থেকে ট্রাক আসতেছিল, যার কারণে ভ্যানের স্পিডে আমাদের পার হতে হচ্ছিল ব্রিজগুলো। এনার নন স্পয়লার হুন্দাই দেখতে পাই। এটা হচ্ছে আগে সেই চকলেট কালারের হুন্দাইগুলো ছিল, বর্তমানে রিপেন্ট হয়ে গেছে বাসটা। তবে এনা দেখলেই খারাপ লাগে। এজ আ ব্যানার এনা আমার কাছে অন্যতম প্রিয় একটা ব্যানার আর অন্যতম একটা সার্ভিস মাস্টারও বাংলাদেশের। তবে পলিটিক্যাল কারণে বর্তমানে প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আমার সাথে ছিল সাইফুল আরান ভাই, ট্রাভেল আর্টের। দুজনের একদম ভাই ভাই লাগতেছিল। আর ফাইনালি 9টা বাজে আমরা পৌঁছে যাই হুমায়ুন চত্বরে। আপনাদের আর খুব বেশি বোর করবো না। সিলেট অনেকদিন পরে আসছি, বহুত বছর পরে আসছি বলবো। লাস্ট আসছিলাম ট্রাভেল উইথ সৌমিত দাদার সাথে, তারপর সিলেট আর আসা হয় নাই। তাও সেবার আসছিলাম ফ্লাইটে 787-এ। তো বাসে অনেকদিন পরে সিলেট প্রবেশ করলাম। এইখানে ইন্ডিয়ার মতো আপনারা সিএনজি দেখতে পারবেন, মানে ইন্ডিয়া যে স্টাইলের সিএনজিগুলো থাকে হলুদ আর সবুজের মিক্স কালার সেই টাইপ। আর এইখান থেকে মোটামুটি আমাদের সব যাত্রী নেমে যায় টার্মিনালে। অতঃপর আমাদের গাড়ি আবারও সেই হুমায়ুন চত্বরে সেই প্লেস করে। তো জার্নি যেটা সেটা আরামদায়ক ছিল। হ্যাঁ, একটু লেট হয়েছে, তবে ইন ফিউচার এটা আর হবে না, কারণ প্রথম দিন যেহেতু ড্রাইভারের মাপজব বুঝতে একটু টাইম লাগছে। ওভারঅল সৌদি আর লাক্সের যে সেগমেন্টটা, আশা করা যাচ্ছে এই সেগমেন্টটা যদি আরো 10-20টা বাস যুক্ত হয়ে যায় তাহলে সৌদিয়া যেই রুটেই বাসগুলো দিবে সেই রুটেই রাজ করবে। তো এই পর্যন্তই ছিল আজকে। দেখা হচ্ছে নতুন কোনো রুটে, নতুন কোনো সফরে, নতুন কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস ইন্টারেস্ট থাকলে জয়েন করতে ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।